স্বপ্নধারা স্বাধীন সংলাপে সবাইকে স্বাগত। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার হাসপাতাল। রাজনীতি, অবশ্যই রাজনীতিতে কথা বলবো। রাজনীতিতে নানা ধরনের অস্থিরতা দেখা দিচ্ছে। নির্বাচন নিয়ে এক ধরনের প্রশ্ন। আজকে যখন 7টি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, সেখানে তিনি বলেছেন যে নির্বাচন বানচালের লক্ষণ দেখা যাচ্ছে। একটু অ্যালার্মিং, তাই না? আমরা নির্বাচন বানচালের নানা ধরনের কথা শুনছি। যখন প্রধান উপদেষ্টার মুখ থেকেও এমন তথ্য আসে, তখন বোঝা যায় যে একটা ষড়যন্ত্র হয়তো হচ্ছে না জায়গা থেকে, এবং একটু আশঙ্কিত হওয়ার বিষয় আছে। আবার রাজনৈতিক দলগুলো যখন এই নির্বাচনে নানা কথা যখন বলছেন, আবার পরোক্ষ কিন্তু সবাই একসাথে আবার বলছেন যে না, নির্বাচন সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনটি করবেন এবং এটি সুন্দর নির্বাচন হবে। সেখানে একটা আশাবাদের জায়গা আমরা দেখতে পাই। সব কিছু নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে 3 জন আলোচক আছেন, আমাদের একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন ABM মোশাররফ হোসেন, তিনি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, আছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান NDM, এবং আছেন ডক্টর রাকিব আল হাসান, তিনি অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। 3 জনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ABM মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। আজকে যেমনটি বলছিলাম, 7টি দলের সঙ্গে আজকে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন যমুনায়। সেখানে তিনি বলেছেন যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারে বাধা দেবে। বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দেবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার, এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরও আসবে। এজন্য আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের চেষ্টা হবে নির্বাচন করার, এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। এই হল তার বক্তব্য। পরে প্রেস সচিব এটি বলেছেন, যে তিনি এটি বলেছেন রাজনৈতিক দলগুলোকে। আমার প্রশ্ন যে আসলে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে কারা? আমি যদি বাইরের শত্রু কথা বাদ দিই, যারা রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাওয়ার চেষ্টা করছে বা নির্বাচনে এখন যারা ক্রিয়াশীল আছে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যেই তো নির্বাচন নিয়ে ঐক্যের কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। নির্বাচনের তারিখ, নির্বাচনের পদ্ধতি, নির্বাচন, এসব নিয়ে তো এক ধরনের তাদের মধ্যে নানা ধরনের সমস্যা তুলে হচ্ছে। তাহলে নির্বাচন আসলে বানচালের চেষ্টা করছে কারা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং ATN নিউজের দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যদি এক কথায় বলেন, তাহলে নির্বাচন বানচাল করার জন্য সবচেয়ে ক্রিয়াশীল হলো যারা পতিত স্বৈরাচার শেখ হাসিনা। কারণ আপনি দেখেন, গত 3-4 দিন আগে যদি আপনি একটি সোশ্যাল মিডিয়া একটা নিউজ দেখেন, যে দিল্লিতে সিরিজ বৈঠক, এবং বাংলাদেশের একজন ব্যবসায়ী, যিনি বাংলাদেশের অর্থনৈতিক খাতটাকে টোটালি উনি পঙ্গু করে দিয়ে গেছেন, এস আলম গ্রুপ। সেই এস আলম গ্রুপের মালিক আমরা দেখেছি কতটুকু সত্যমিতা গভর্নমেন্টের পক্ষ থেকেও আমরা কোনো বিবৃতি পাই নাই, অথবা আওয়ামী লীগের পক্ষ থেকে তো বলা প্রশ্নই আসে না। আমরা দেখলাম সেখানে প্রায় 2,500 কোটি টাকা বাংলাদেশের ক্ষেত্রে ইনভেস্ট করার জন্য উনি সেখানে শেখ হাসিনার হাতে পৌঁছে দিয়েছেন। যদি এই ঘটনার ন্যূনতম সত্যতা হয়, তাহলে নিশ্চয়ই তো আতঙ্ক একটা আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা হলো এক। আর দ্বিতীয়ত, আপনি বললেন বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলি। হ্যাঁ, রাজনৈতিক দলগুলির মধ্যে নানা মত, যেমন একদিকে মিল থাকবে, আবার অমিল থাকবে, এটাই তো ডেমোক্রেসি। সবাই যদি একমত হয়ে যায়, সেখানে তো গণতন্ত্রের কোনো, তাহলে এটা স্বৈরতন্ত্র হয়ে গেল অথবা ফেসিস্ট হয়ে গেল। নির্বাচন নিয়ে একমত হবে না, হচ্ছে তো। আপনি অনেক দেখেন, আপনি একটা জিনিস দেখেন, আমি যেভাবে একটা মোটা দাগে বলা হচ্ছে যে একমত হয়নি, আমি বলি রাজনীতিতে এই 1 বছরে তো অনেক কিছু আমার মনে ডেভেলপ করেছে। আপনি দেখেন, আপনি কি এখন দেখেন রাজনৈতিক দলের কোনো জনসভা ভেঙে দেওয়া হচ্ছে? আপনি কি দেখেন কোথাও কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীকে কারাগারে পাঠানো হচ্ছে যারা এই আন্দোলনে ছিল? পেটানো তো হচ্ছে না, রুকে পেটানো। হ্যাঁ, এইটা অনেক সময় অনেক কিছু পরিস্থিতির আলোকে করতে হয়। অথবা আপনি দেখেন কোথাও কারোর নামে মিথ্যা বানোয়ার মামলা দেওয়া হচ্ছে, কাউকে গুম করা হচ্ছে। এই পরিস্থিতি তো নাই। বরং সকল রাজনৈতিক শক্তিগুলি তাদের মতামত কিন্তু স্বাধীনভাবে, আপনার এই স্বাধীন সংলাপের মতো স্বাধীনভাবে কিন্তু মতামত ব্যক্ত করতে পারে। এখন আমি বিএনপি করি, ববি হাজ্জাজ সাহেব NDA করে, রাকিব সাহেব এখানে আছেন, এক একজনের এক এক মতামত, আইডিয়া এক একটা থাকতে পারে। কিন্তু আপনাকে দেখা যাবে যে সংখ্যাগরিষ্ঠ মতামতটা কোনটা। ইতিমধ্যে আপনি দেখবেন, আমি নির্বাচন নিয়ে অনেকে আশঙ্কা আমি দেখতে চাই না। কারণটা কি দেখতে চাই না? আপনি দেখেন, এই যে ববি হাজ্জাজ সাহেবরা যে ঐক্যমত কমিশনে গিয়ে আলোচনা করেন, ইতিমধ্যে দেখেন 63 দিন আলোচনা হয়েছে, এবং আমি মনে করি এটা ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট হয়েছে। এমন কিছু বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র কাঠামোকে আমরা যেভাবে দেখতে চাই, তার জন্য এমন কিছু বিষয়ে ঐক্যমত হয়েছে যেটা আমি মনে করি খুবই প্রশংসার যোগ্য। যেমন আমাদের দেশের সবচেয়ে বড় সংকট কি? নির্বাচনকালীন সরকারটা কি হবে। ইতিমধ্যে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সবাই মিলে, যে আগামী দিনে এই সরকারটা কিন্তু একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, আমরা যেটা নিরপেক্ষ সরকার বলি। এইটাকে আপনি কি একটা ঐক্যমত বলবেন না? অথবা প্রধানমন্ত্রী কতদিন ক্ষমতায় থাকতে পারবে, ঐক্যমত হয়ে গেছে।
আজকে স্থানীয় সরকারের কোনো মার্কা থাকবে না, যেটা দিয়ে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাকে একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছে, ও বেরিয়ে আসছে। আপনি দেখেন যে একটি আপার হাউস তৈরি হবে, এ ব্যাপারে ঐক্যমত হয়েছে। সংসদকে কার্যকর করার জন্য আর্টিকেল 70কে আমাদের সংশোধন করা হয়েছে। আজকে প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতি, বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্যর একটা বিধান, এখানে তারা ঐক্যমত হয়েছে। কিভাবে প্রধান বিচারপতি নিয়োগ হবে সেটা ঐক্যমত হয়েছে। কিভাবে প্রধান নির্বাচন কমিশন নিয়োগ হবে এই ব্যাপারে ঐক্যমত হয়েছে। পুলিশ কমিশনের ব্যাপারে ঐক্যমত হয়েছে। এগুলি কি আপনি অর্জন বলবেন না? বরং এখানে আমি ব্যর্থতা দেখি না। হ্যাঁ, 2-4টি যদি এখানে অমিল থাকে, আমি মনে করি ইট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। ঠিক আছে, আমি একটু ববি হাজাজ আপনার কাছে আসতে চাইবো। যদি প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন বানচালের লক্ষণ দেখা যাচ্ছে, আমি একটু রাজনৈতিক দলের নেতা আপনাদের কাছে জিজ্ঞেস করবো, তাহলে আপনাদের প্রস্তুতি কি আসলে? জি, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সহ আমার বিজ্ঞ সমালোচক যারা আছেন এবং এটিএনের পর্দায় যারা দেখছেন, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আমরা অনেক সময়ের পর, অনেক আত্মত্যাগের পর, অনেক আন্দোলনের পর ফাইনালি সঠিকভাবে একটা নির্বাচনের দিকে হাঁটছি। এই জায়গাটায় অনেক সংশয় আছে, অনেক ভয় আছে, অনেক আশঙ্কা আছে, কিন্তু আমরা স্পষ্টভাবে, আমরা যারা রাজনৈতিক কর্মী, যারা এতদিন ত্যাগ স্বীকার করেছি, আমাদের চাওয়া যেমন জনগণের অধিকার তাদের কাছে ফিরে যাওয়া, আমরা বিশ্বাসও রাখি যে সেইখানেই আমরা যেয়ে পৌঁছাবো। তবে এই বিশ্বাসটা আমরা পাই সরকারের মাধ্যমে। অন্তর্বর্তীকালীন সরকার আজকে যে আছে, তাদেরকে আমরা বসিয়েছি অনেক আস্থার সাথে যে তারা গণতন্ত্রের সহযোগী হবেন। তারা অনেক জায়গা থেকে চেষ্টা করছেন, তাদের অনেক দুর্বলতা আছে, যে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের থাকে। হয়তো নর্মাল যে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের যা দুর্বলতা থাকে, তার থেকে এই পার্টিকুলার অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো আমরা দুর্বলতা আরেকটু বেশি দেখেছি। কারণ শুরুর দিকে আমরা এই সরকারের অনেক দাম্ভিকতা দেখেছি যে তারাই দেশকে শুধরে ফেলবেন, অনেক কিছু করে ফেলবেন। এগেন হয়তো তাদের অরিজিনাল যে চিন্তা চেতনা ছিল সেখানে হয়তো খুব বেশি ভুল ছিল না, তবে তাদের প্রচেষ্টার ভিতরে অনেক ভুল ছিল। সেই জায়গা থেকে আজকে আমরা এই জায়গাটি এসেছি যে আমরা আর 5-6 মাসের ভেতর একটা নির্বাচন আশা করছি। এই নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দল অনেক কয়েকটা আছে যারা নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন মানেই তো একটা কম্পিটিশন। তো এই কম্পিটিশনে সবাই চায় সে সবচেয়ে বেশি কিভাবে অর্জন করতে পারে। তো বাংলাদেশ জামাত ইসলাম বলেন বা এনসিপি, তরুণদের একটা দল হয়েছে, এরা নিশ্চয়ই সেই কম্পিটিশনে যেন এগিয়ে থাকতে পারে তার জন্য তাদের প্রচেষ্টা থাকবে, এবং এটার জন্য ট্যাকটিক্যালি তারা অনেক ধরনের কথা বলবে। নির্বাচন থামিয়ে দেবে, এইটা হলে থামিয়ে দেবে, ওটা না হলে থামিয়ে দেবে, এই ধরনের অনেক কথা বলবে। বা একটা দল আছে ইসলামী আন্দোলন, তারাও এগুলোর সাথে অনেক আওয়াজ করছে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি ইসলামী আন্দোলন দলটার কথা বলছি, তারা ক্ষমতার সঙ্গী, তারা ক্ষমতার সাথে থাকে। তাদেরকে আমি নিন্দা করে বলছি, আমি জাস্ট অবস্থান বলছি, যার যে অবস্থান থাকে। বাংলাদেশ জামাত ইসলাম গত 10 বছর আসলে কার্যকরী কিছু করতে পারেনি জনগণের সম্মুখে এসে। সো তাদের এখন কী ধরনের পলিসি হতে পারে আমি জানি না, তবে তারা যেহেতু অনেক পুরাতন রাজনৈতিক দল, অনেক নির্বাচন করেছে, সো আমি ধরে নিচ্ছি তারা প্র্যাগম্যাটিক রাজনৈতিক দল, তারা কম্পিটিশনে এগিয়ে থাকার জন্য যা করছে, নির্বাচন বর্জন হয়তো তারা করবে না। আবার আমরা দেখছি বিদেশ থেকে অনেকে আলোচনা করছে বা কিছু চিন্তাবিদ আছে যারা আলোচনা করছে যে এখনও একটা বিপ্লব দরকার, নির্বাচন না, এবং এগুলোতে অনেক লোকজন হয়তো প্রভাবিত হচ্ছে। সো অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, কিন্তু সরকারের দায়িত্ব যে তারা যে নির্বাচনটা ডিক্লেয়ার করেছে এইটার কনফিডেন্সটাও যেন পাবলিক স্ফিয়ারে তারা বিল্ড করে। তো এই জায়গাটাতে আমি একটু দুঃখ প্রকাশ করছি যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যে কথাটা নিউজে এসছে বা গণমাধ্যমে এসছে, আপনিও রিপিট করলেন, এটা যদি আসলেই বলে থাকে তাহলে আমি এটা একটু দুঃখ প্রকাশ করছি। কারণ তার কাছ থেকে আমরা আশা রাখতাম বা রাখি যে সে শক্তভাবে জনগণের ভিতরে এই কনফিডেন্সটা দাঁড়া করাবে। কারণ জনগণের কনফিডেন্স কিছু তো কিন্তু একটু লোতে আছে। মানে রাজনৈতিক কয়েকটা দল বলছে তারা নির্বাচন হইতে দেবে না, এরকমও কথা বলছে। এনসিপির কিছু তরুণ নেতারা বা কিছু বালকগুলো তারা এসে বলেছে যে তারা নির্বাচন হইতে দিবে না। তো এখন তারা বলতেই পারে, যে কোনো কেউ যে কোনো কথা বলতে পারে, কিন্তু আসলেই নির্বাচনের পথে কাটা হয়ে যদি কেউ দাঁড়ায় তাহলে সে গণতন্ত্রকে বিভ্রান্ত করতে চেষ্টা করছে, ফুল গণতান্ত্রিক প্রসেসকে। এইটার কোনো ক্ষমা নাই। আমি একটা জিনিস চাইতে পারি যে আমার পিআর চাই, আমি আমিও আসলে পিআর চাই, আমি উচ্চকক্ষে পিআর চাই, আপনার কি বলো নাম ইসলামী আন্দোলন সব জায়গায় পিআর চায়, অন্য কেউ সব জায়গায় সারিয়া চায়, এক একজন একটা চাইতেই পারে। কিন্তু চাওয়ার পর নির্বাচনী প্রসেস আমরা আটকে দিব, এই ধরনের থ্রেট আমরা করতে পারি না। তো এই জায়গা থেকে পরিষ্কার থাকা দরকার, এবং সরকারের দায়িত্ব আছে কনফিডেন্স নিয়ে আসা। আমি আবার আসবো রাকিব, আপনার কাছে একটু যদি এই বক্তব্য নিয়ে জানতে চাই যে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে নির্বাচনটার পথটা যতটা মসৃণ হওয়ার কথা ততটা কি মসৃণ হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচকদের শুভেচ্ছা জানাই, দর্শকদেরকেও সালাম এবং শুভেচ্ছা জানাই। আমি
আপনার কথার আগে আমি একটু মোশাররফের কথা থেকে শুরু করি। সেটা বলেছে অনেক অর্জন, আমরা অর্জনগুলো অস্বীকার করি না, কিন্তু আমাদের একটা প্রবাদ আছে যে শেষ ভালো যা সব ভালো তার। ধরুন আমাদের এই ঐক্যমত কমিশনের আমাদের অনেক কিছুই কিন্তু আমাদের অনেক অর্জনের খাতার অনেক ভারী, কিন্তু দিন শেষে যদি আপনি গাছের ফলটা না খেতে পারেন তো সেক্ষেত্রে সব অর্জন কিন্তু বৃথা যাবে। এই মুহূর্তে আমাদের গাছের ফলটা কিন্তু আমাদের নির্বাচন। তো আপনি যদি এখন এই মুহূর্তে যদি নির্বাচনটা বানচাল হয় বা নির্বাচনটা কোনো কারণে ব্যাঘাত ঘটে, তাহলে কিন্তু আমাদের এই এই এক বছরে যে অর্জন, এই যে ঐক্যমত, এই যে আমাদের মধ্যে একটা পারস্পরিক সৌহার্দ্যবোধ, রাজনৈতিক সহানুভূতি, সব কিছু কিন্তু আসলে বেঁচতে যাবে। আমরা যদি ধরুন গণ-অভ্যুত্থানের সিনারিগুলো একটু কল্পনা করি, তাহলে দেখবেন গণ-অভ্যুত্থানের পরবর্তী কোনো একটি রাষ্ট্র কিন্তু স্মুথলি যায় না, এবং ইলেকশনের পরবর্তী সময়ে কারণ অনেক চড়াই উত্তর দিয়ে পার হতে হয়। তো আমরা গণ-অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা অনেক কিছু কিন্তু ওভারকাম করেছি, আমাদের আরও অনেক খারাপ কিছু হতে পারতো। তো সেই জায়গা থেকে ধরুন আমরা সেগুলো যেহেতু মোকাবেলা করতে পারলাম, আপনাকে নিশ্চয় মনে আছে 3 দিন আমাদের সরকার ছিল না, আমরা কিন্তু ডাকাত ঠেকালাম, আমরা অনেক কিছু ঠেকালাম। কিন্তু এই সরকারের ধরুন যে বিশেষ করে মফ কালচারটা সরকার ঠেকাতে পারেনি। তারপরে সরকারের আমি একটা কথা বলতে চাই, ধরুন ডক্টর ইউনূসের কিন্তু একটা 3-0 তত্ত্ব আছে, 0 পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট, 0 কার্বন। আর এই মুহূর্তে 3-0 হচ্ছে ওনার 0 অ্যাকাউন্টেবিলিটি, 0 রেসপন্সিবিলিটি, 0 লায়াবিলিটি। এখন এই জায়গা থেকে যদি এটা যদি কন্টিনিউয়াস থাকে, তাহলে কিন্তু আমাদের সে দিন শেষে যে সাফল্যের চূড়া, যে ইলেকশনটা এবং ইলেকশনের মাধ্যমে যে আমাদের গণতন্ত্র উত্তরণের যে পথটা সুগম হবে, সে পথে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। আর এই মুহূর্তে আপনি দেখুন যে সরকারের উনি যে কথাটা বলছে সেটার কাছে আমি একটু সম্পর্ক যোগ করতে চাই। দেখুন আপনি যদি খেয়াল করেন, আজকে 3 দিন থেকে কিন্তু ঢাকা শহরে কিন্তু পতিত আওয়ামী লীগ কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে। আপনি গতকাল আপনার ককটেল বিস্ফোরণ করলো ধানমন্ডি 27-এ 3টি, আজকে কিন্তু বনানীতে মিছিল করলো, তার আগের দিন চিটাগাং ইউনিভার্সিটিতে রক্তাক্ত অবস্থা করে ফেললো। তো আমার কথা হচ্ছে কি যে আবার কিন্তু এটাও বলা হচ্ছে যে জরুরি অবস্থা জারি করার মতো হচ্ছে, মানে এটা আবার কিন্তু ব্যাখ্যা দিতে হচ্ছে সরকারের পক্ষ থেকে। আইন উপদেষ্টা ব্যাখ্যা দিল, প্রেস উইং ব্যাখ্যা দিল, কিংবা সেনাপ্রধান আবার বলছে যে অনেক গুজব ছড়ানো হচ্ছে, আপনি গুজব বিশ্বাস করবেন না। তো সুতরাং আমার এখানে একটু দ্বিমত আছে, সেটা হচ্ছে ধরুন এগুলো কেন হচ্ছে। কারণ হচ্ছে কি আমাদের 3টি গোয়েন্দা সংস্থা, যদি আপনি বলি এনএসআই, এসবি এবং ডিজিএফআই, 3টি কিন্তু প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টাকে কিন্তু তারা রিপোর্টিং করে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমার কাছে মনে হচ্ছে যে সরকারের ভিতরে যেটা অন্তর্নিহিত সরকার রয়েছে, কিংবা ছায়া সরকার রয়েছে, কিংবা সরকার যেটা কোঅর্ডিনেট করতে পারছে না, যে যেটা উনি যাদের কথা বললেন যে প্রচেষ্টার কোনো ঘাটতি নেই, কিন্তু ওদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই, কিন্তু দিন শেষে তারা আসলে কিন্তু কতটুকু ইফেক্টিভ, সেই ইফেক্টিভনেস কিন্তু আমাদের সামনে তারা প্রতিষ্ঠান করতে পারছে না। তো সেই জায়গাতে ধরুন তাদের যেটা কোঅর্ডিনেশনের অভাব, তো এই অভাবটা যদি আপনার দীর্ঘায়িত হয়, তাহলে ধরুন আমাদের ইলেকশনটা কিন্তু অনেক একটা চ্যালেঞ্জিং বিষয়। এটা সবার জন্য চ্যালেঞ্জিং, রাজনীতি দলগুলোর জন্য চ্যালেঞ্জিং, ভোটের জন্য চ্যালেঞ্জিং, সরকারের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং। কারণ এই সরকার কিন্তু কমিটেড, একটা গণ-অভ্যুত্থান রক্তাক্ত পরিস্থিতির পরে তারা কিন্তু ক্ষমতা গ্রহণ করেছে। এবং আমাদের যে রাজনৈতিক কালচারের যে সবচেয়ে বড় প্রবলেমটা, যে স্মুথ পাওয়ার ট্রানজেকশন, সেই স্মুথ পাওয়ার ট্রানজেকশনটাকে স্মুথ প্রসেসে নেওয়ার জন্য এই সরকার কিন্তু একটা বড় দায়িত্ব, মহান দায়িত্ব নিয়ে তারা এসেছে। এখন এই মুহূর্তে যদি আমাদের এই সমস্যাগুলি, সংকটগুলি আকার দাঁড়ায়, তাহলে কিন্তু আগামীতে আমাদের গণতন্ত্র উত্তরণের পথ রাস্তা যেন সংকুচিত হয়ে যাবে, তেমনি আমরা কিন্তু একটা বড় বিপর্যয়ের দিকে চলে যাব। শঙ্কার জায়গা। আচ্ছা, আমি একটু এবিএম মোশাররফ হোসেন আপনাকে সেটা জানতে চাই যে যদি পিয়ার পদ্ধতি নিয়ে জানতে, আপনি বলছিলেন যে রাজনৈতিক দল এক ধরনের বিভিন্ন বিষয় নিয়ে একমত হয়েছে। গতকাল সোমবার জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একটা জরুরি বৈঠক হয়েছে তাদের আমিরের বাসায় বসুন্ধরায়। সেখানে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে আয়োজনের দাবিতে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে জামাত ইসলামী। আপনারা তো পিয়ার পদ্ধতি একদমই চাচ্ছেন না, জামাত ইসলাম পিয়ার পদ্ধতিতেই নির্বাচন চাচ্ছে এবং তার সিদ্ধান্ত নিয়েছে দৃঢ় অবস্থান রাখবে। তাহলে আসলে এই যে নির্বাচনের আগে এক ধরনের ঐক্যমত পৌঁছানোর জায়গাটা কি হলো? না, আপনার এখন এখানে একটা জিনিস দেখেন যে ঐক্যমত কমিশনে যে আলোচনাটা হয়েছে তার একটা কার্যপত্র তো তারা তৈরি করেছে প্রথম। সেখানে কিন্তু ঐক্যমত এই যে পিয়ারের কোনো বিষয় ছিল না, ইনফরমালি আলোচনা হয়েছে, যদিও ববি ভাই বলতে পারবে, মানে কার্যপত্রে কিন্তু এই পিয়ারের কোনো বিষয় ছিল না। ঐক্যমত হয়ে যাওয়ার পর তারা এটা বাজারে আনলো। হ্যাঁ, বাজারে আনলো, যখন ঐক্যমত হলো তখন এটা আনলো। এখন জামাত একটা তাদের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে দেখতে হবে যে অধিকাংশ রাজনৈতিক দলগুলি কি চায়। আর আপনি যে কোনো জিনিস প্রথম যখন ইন্ট্রোডিউস করবেন, সেইটার জন্য জনগণকে কি আপনি প্রস্তুত করতে হবে। আপনি দেখেন আওয়ামী লীগের আমলে একটা বিতর্ক ছিল ইভিএম, এটা নিয়ে কি বিতর্ক ছিল যে আমার দেশের জনগণ ইভিএমে অভ্যস্ত না, যার জন্য নতুন যে কোনো একটা কনসেপ্ট আপনি যখন দিবেন জনগণকে, ওই ধাঁচে তাকে আগে তৈরি করতে হবে। এখন আপনি পিআর বলছেন, তো পিআর কি বাংলাদেশের মানুষ অভ্যস্ত? এক নাম্বার ওয়ান, আমার দেশের মতো লোক, আমি আপনাকে একেবারে অঙ্ক কষে দেখাতে পারবো পিআর পদ্ধতিতে কখনো স্থিতিশীল গভর্নমেন্ট হওয়া সম্ভব নয়। আচ্ছা, কারণ আমি বাংলাদেশের ইতিহাস রেজাল্ট যদি আপনি দেখেন, এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ যারা জোট করেছে, আওয়ামী লীগ সর্বশেষ মানে 2008-এ 49% ভোট পেয়েছে সর্বশেষ। তো 49-কে 3 দিয়ে আপনি গুণ করেন, 147 আসন।
অর্থাৎ তাকে সরকারি গঠন হয় না। এত জোটের পরেও কিন্তু তাকে আরেকটা দলের সাপোর্ট নিতে হচ্ছে। মোশাররফ ভাই, আমার প্রশ্ন হচ্ছে এই এই আলোচনাগুলো আমরা শুনেছি, আপনার নানা জায়গায় বলেছেন, কিন্তু আমার কথা যে পিআর নিয়ে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ফাইন জায়গা আসা সম্ভব কিনা? সম্ভব। আচ্ছা, কিভাবে সম্ভব আমি বলি যে আগামী দিনে তো আমাদের একটা নির্বাচনের কোনো বিকল্প নাই। নির্বাচন যে কোনো রাজনীতির দলগত একটা ম্যানিফেস্টো থাকে, তার জনগণের কাছে একটা কমিটমেন্ট থাকে, ওয়াদা থাকে যে আপনারা যদি এই আমি আপনাকে করে দেবো, আপনি যদি এর পক্ষে সমর্থন জানান তাহলে আমাকে পক্ষে ম্যান্ডেট দেন। সকল রাজনৈতিক দল, আমি মনে করি যে এইটা তাদের জন্য একটা চমৎকার একটা অপরচুনিটি যে তারা তাদের ম্যানিফেস্টোতে বলুক, জামাত ইসলাম বলুক যে আপনারা আমাদেরকে যদি রায় দেন আমরা আগামী দিনে পিআর পদ্ধতি চালু করব। সুতরাং জনগণের যেখানে কোনো সমর্থন নাই, জনগণের যাতে কোনো অভ্যস্ত না, জনগণের পিআর, যেমন মানুষ এখন কি বলে আপনি শোনেন তো নিশ্চয়ই, সোশ্যাল মিডিয়া তো আপনার চালান, যে আমি ভোট দিলাম সন্দীপে, এমপি হলো মালদ্বীপে। কিন্তু মোশাররফ ভাই, আপনি যে বলছিলেন রাজনৈতিক দলগুলো, বেশিরভাগ রাজনৈতিক দলগুলো পিআর চায় না, কিন্তু জামাত ইসলামের বক্তব্য যে যারা ঐক্যমত কমিশনের যে দলগুলো আলোচনা করছেন তাদের মধ্যে বিএনপি সহ মাত্র কয়েকটি দলই পিআর এর বিরুদ্ধে, বেশিরভাগই পিআর এর পক্ষে। এখন আপনি বিএনপি তো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, বিএনপিকে এখন আপনি আগামী দিনে এখন ধরেন এমন দলও আছে যে হয়তো জাতীয় সংসদে কোনো আসন পাবে না। আচ্ছা, এখন সে যদি কমিটমেন্ট করে আমি আগামী দিনে যদি বাংলাদেশে আমাকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা যে আমি সবাইকে আমি খাওয়ার ব্যবস্থা করে দেবো, এটা কি সম্ভব? আচ্ছা, আমি একটু বাবু যে আপনি যেহেতু আলোচনায় থাকেন ঐক্যমত কমিশন, আমি একটু জানতে পিআর নিয়ে আসলে এই শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো অবস্থানটা কোন দিকে যাবে, মানে এই ঐক্যমতে পৌঁছানো সম্ভব যে অবস্থা? না, ঐক্যমতে আমরা অলরেডি পৌঁছে গেছি, নোট অফ ডিসেন্ট সহ যে ঐক্যমতে সবাই পৌঁছেছি সেটা হলো যে আপার হাউস হবে, আপার হাউসে পিআর হবে। পিআরের থ্রেশহোল্ড কত হবে এটা নিয়ে ঐক্যমত হয়নি, এটা নিয়ে মাল্টিপল নোটস অফ ডিসেন্ট আছে, বিএনপির পক্ষ থেকে আছে, আমার দলের পক্ষ থেকে আছে, আরও কয়েকটা দলের পক্ষ থেকে আছে। একই সাথে পিআর ভোটিংটা কিভাবে হবে, সিঙ্গেল ব্যালট হবে না মাল্টিপল ব্যালট হবে, এটা নিয়ে নোট অফ ডিসেন্ট আছে, আমার দলের পক্ষ থেকে আছে, অ্যাটলিস্ট আই থিঙ্ক এটা নিয়ে শুধু আমার দলের পক্ষ থেকে আছে। সো এগুলো বেশ কিছু ইস্যুস আছে, বাট বড় দাগে জিনিসটা ঘটনাটা ঘটবে এটা নিয়ে মোটামুটি সবাই একমত হয়ে গেছে। সো তাহলে এখন ওই যে ওনারা যে স্পেশালি মোশাররফ ভাই বোধহয় টপিকটা রেজ করেছিলেন যে এটার একটা লেভেলে ঐক্যমত হয়ে যাওয়ার পর, নোট অফ ডিসেন্ট কয়েকটা দল দিয়েছে, ঠিক আছে, ওই ডিসেন্ট সহ ঐক্যমত হয়ে যাওয়ার পরই হঠাৎ করে আমরা দেখলাম যে ইসলামী আন্দোলন এবং তাদের সাথে, মানে ইসলামী আন্দোলন আওয়াজটা আরও বড়োভাবে তুললো, কিন্তু তাদেরকে ফুললি সাপোর্ট করলো বাংলাদেশ জামাত ইসলাম, এবং পরে কিছু দূর এনসিপি এবং আরেকটা ছোট দল আছে এবি পার্টি, ওরাও সাপোর্ট করেছে কিছু দূর। বাট এই যে সাপোর্টটা এসছে, হঠাৎ করে এরা বলছে যে অন্য কোনোভাবে নির্বাচন হতে পারবে না, শুধুমাত্র পিআর পদ্ধতিতেই নির্বাচন হবে। তো শুধুমাত্র পিআর পদ্ধতিতে যদি এগেন আমার দল এনডিএম আমরা প্রথম থেকে পিআর পদ্ধতি চেয়েছি, আমরা আসলে চেয়েছি কি একটা মিক্স সিস্টেম, যে আমাদের যে এফপিটিপি সিস্টেমটা আছে এটার ভালো দিকটাও যেন পাই, আবার এটার যে ছোটোখাটো মন্দ দিক আছে সেটা আপনার ব্যালেন্স করবার জন্য একটা মিক্স সিস্টেম যেখানে পিআর পদ্ধতিও একটা অংশে থাকবে। সো এক হাউসে মানে এক কক্ষে এফপিটিপি, এক কক্ষে পিআর পদ্ধতি। হঠাৎ করে তারা নিয়ে আসলেন না শুধুমাত্র পিআর পদ্ধতি হবে, তাছাড়া হবে না। এটা তারা আনতেই পারেন, যেই দলের মনে করেন 1-2% বেশি ভোট নাই এবং 1-2% ভোট দিয়ে সিট আপনি একটাও নাও পেতে পারেন, কিন্তু যদি পিআর পদ্ধতিতে আসেন তাহলে 2% ভোট আপনি পেয়ে যাবেন। সো সেই দলের নিশ্চয়ই একটি ইনসেন্টিভ থাকবে পিআর চাইবার, এবং এটা চাওয়া কোনো দোষ না। ভাই আমার দল থেকে আমি চেয়েছি, কারণ অবভিয়াসলি আমি বিএনপি সাইজের দল না, আমার 30-40-50% ভোট নাই। সো যতটুকু আছে ততটুকু দিয়ে যদি আমি সিট অ্যাকচুয়ালি নিজে দখল করে নিতে পারি তো আমি চাইবো, এখানে কোনো দোষ নাই। কিন্তু আমি এটা চাওয়া আর আমি এটা না পেলে আমি নির্বাচন পদ্ধতি রুখে দেব, এই দুটো ভাষার ভেতরে আকাশ পাতাল একটা ফারাক আছে। স্পেশালি এই ভাষাটা আরও বেশি অনাকাঙ্ক্ষিত যখন এর আগে অলরেডি এটা নিয়ে আলোচনা হয়ে, যেখানে যে ওই যে 60-63 ঘন্টা আলোচনায় আপনার দলের প্রতিনিধি ছিল, আপনারা ছিলেন, এই পুরো আলোচনাতে আপনি একমত ছিলেন বা আপনারটা জানিয়েছেন, আপনি নোট অফ ডিসেন্টও দেন নাই। এই সব কিছুর পর যে এইভাবে ডিমান্ড করা এবং এটা ফোর্স করতে চেষ্টা করে, এটা দুঃখজনক। রাকিব আল হাসান, আপনার কাছে যাইবো, আপনি নিজেই বলছিলেন যে ঢাকা দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় হঠাৎ করেই অস্থিতিশীলতা, এবং এটা নিয়ে কিন্তু নানা ধরনের চিটাগং বিশ্ববিদ্যালয় আমার সবাই অবাক করে দিয়েছে যে সারাদিন এত বড় একটা মারামারি হলো, আইন শৃঙ্খলা বাহিনী অনেকক্ষণ পর্যন্ত তার যায়নি। তারপরে আপনি বলছিলেন যে ঢাকা শহরে অনেক জায়গায় দেখা গেছে আওয়ামী লীগের মিছিল বের হয়েছে। সব কিছু মিলে আসলে এই ব্যাপারগুলো, এই অস্থিরতাগুলো কি বার্তা দিচ্ছে? জি, আপনাকে আবার ধন্যবাদ। অস্থিতিশীলতা আসলে ধরুন ঐক্যমতের জায়গা থেকে আছে, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে আছে, ফিল্ডেও আছে। এখন ফিল্ডের অস্থিতিশীলতা আপনাকে আমি একটু ক্লিয়ার করি। সেটা দেখুন, আপনি দেখুন
মানে আমাদের একটা কমন শত্রু ছিল ফেসিবাদ। ফেসিবাদে যখন পতন হয়েছে তখন কিন্তু আমাদের এই চাওয়া পাওয়ারগুলোর মধ্যে কিন্তু ঐক্যের একটা ডাইমেনশন হয়ে গেছে, নানা ধরনের ঐক্য। এখন এখানে কিন্তু সবাইকে কিন্তু ছাড় দিতে হবে, স্যাক্রিফাইস দিতে হবে। কারণ ধরুন স্যাক্রিফাইস, ডেমোক্রেসি মানে স্যাক্রিফাইস। এখন আপনি দেখুন বিএনপির জায়গা থেকে দেখুন বিএনপি যে পরিমাণ স্যাক্রিফাইস এখনই করেছে, বিএনপি ক্ষমতা যাওয়াও এত স্যাক্রিফাইস করবে না, এখনই যে পরিমাণ স্যাক্রিফাইস করেছে অনেক, মানে অনেক স্যাক্রিফাইস করলো না বিএনপি জায়গা থেকে। আপনি যদি দেখেন 2 বার বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, 10 বছর বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, অনেক তো বিএনপি মেনে নিচ্ছে। আচ্ছা, স্বাভাবিক পরিবেশে তো এতগুলো মেনে নেওয়ার কথা না, কারণ বিএনপি একটা ব্রডার অ্যাঙ্গেলে এগুলোকে মেনে নিল, জনগণের জন্য এগুলো মেনে নিল, তাই না? কারণ বিএনপি চায় না যে ধরুন দেশটা, ইভেন আমি এটাও বলি, ধরেন হচ্ছে বিএনপি যদি সবচেয়ে বড় পলিটিক্যাল স্টেক হোল্ডার হিসেবে যদি বিএনপি যদি এই সরকারকে কোঅপারেট না করতো, তাহলে এই সরকার এতদিন পর্যন্ত সাসপেন্ড করাটা খুব টাফ ছিল। এখন আপনি দেখেন জামাতের ইস্যুটা, আপনি দেখেন জামাতের বিষয়টা দেখুন, জামাত কিন্তু পিআর নিয়ে খুব ছলচাতুরি করতেছে এবং তারা একটা মুনাফিকা আর একটা মুনাফিক আচরণ করতেছে। তারা কিন্তু দেখেন সুশাসনের জন্য নাগরিক, তারা একটা সার্ভে করেছিল, সার্ভেতে তারা বলেছিল যে 71% মানুষ আপার হাউসে পিআর চায়, অথচ জামাতে নায়েবে আমির জনাব ডাক্তার আব্দুল্লাহ তাহের তিনি বলছে যে বাংলাদেশের 71 মানুষ কিন্তু লোয়ার হাউসে পিআর চায় এবং তারা পিআর ছাড়া ইলেকশনে যাবে না। এখন জামাতের রাজনীতিটা কি? জামাত তো বলতেছে বা ইসলামী দলগুলো কি বলে, যারা আমরা খেলাপতি শাসন চাই। এখন আপনার খেলাপতি শাসন তো ডেমোক্রেসিতে সাংঘর্ষিক, কিন্তু আপনার চাওয়াতে কোনো অসুবিধা নাই। আপনাকে যদি জনগণ সে ম্যান্ডেট দেয়, তাহলে আপনি ক্ষমতা আসার পর আপনি যদি 2/3 বা আপনার যদি সেই ম্যান্ডেট থেকে রাইটস থাকে, তাহলে আপনি সেটা পরিবর্তন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের সমস্যা কি, ধরুন এই ছোট ছোট দলগুলো বা যারা ক্ষমতার কাছাকাছি যেতে পারবে না, যারা অন্যকে ক্ষমতা যেতে পদভ্রষ্ট করবে এবং দেশকে যারা ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল করতে চায়, এটা আসলে তাদের একটা মাস্টার গেম প্ল্যান। এবং এই মাস্টার গেম প্ল্যান যদি আপনি সবাই আজকে এ প্ল্যানে এ টিম খেললো, কালকে বি টিম খেললো, পরশু সি টিম খেললো, তো এটা যদি আপনি খেলতে থাকেন, তাহলে আলটিমেটলি আমাদের যে গোল্ড সেট আপটা, ইলেকশন কেন্দ্রিক যে রোডম্যাপ বা ইলেকশন কেন্দ্রিক তফসিল বা ইলেকশনের যে আনুষ্ঠানিকতা, সেটা কিন্তু হ্যাম্পার্ড হবে। এখন যারা এটা করতেছে তারা কিন্তু জানে যে আমি কিন্তু এটা অতিরিক্ত করতেছি বা আমার সাথে এটা যাচ্ছে না বা জনগণের সাথে এটা যাচ্ছে না, কিন্তু ধরুন তাদের ওই উদ্দেশ্য নিয়তের জায়গাটা একটু গাফলা রয়েছে। এখন আমি মনে করি ধরেন এই ধরনের গাফলা যদি চলতে থাকে, তাহলে ধরেন এই ধরনের অস্থিতিশীলতা পরিবেশ আরও বাড়বে এবং এই অস্থিতিশীলতার সুযোগে কিন্তু ধরুন পতিত ফেসিবাদ কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে। আপনি ধরুন ফেসিবাদে পতন হয়েছে, আওয়ামী লীগের নাহলে 10, 20, 15 হাজার নেতাকর্মী নাহলে পালিয়ে দেশে বাইরে চলে গেছে, কিন্তু তাদের সমর্থক গোষ্ঠী এবং গত 17 বছরে তারা যে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, তাদের হাতে যে পরিমাণ টাকা অস্ত্র রয়েছে, সেটা তো বাংলাদেশ গভর্নমেন্টের হাতে নাই। যে পরিমাণ তাদের হাতে ব্ল্যাক মানি রয়েছে, বাংলাদেশের লিগেল মানি অত টাকা নাই ওদের হাতে, কার হাতে। এখন তারা তো চাইলে এই অস্থিতিশীল করাটা খুব সহজ। এখন যখন আপনার ঐক্যের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা গাফলা তৈরি হবে, আপনার মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে, তখনই কিন্তু এটা মানে মাথাচাড়া দিয়ে উঠবে এবং এটা কিন্তু আমাদের ডেমোক্রেসির জন্য খারাপ এবং এই দলগুলো কিন্তু বুঝতে পারতেছে না। কারণ এর পরবর্তী ট্রানজিশনটা যদি খুব একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে, তাহলে কিন্তু এরা মনে করতেছে যে আমরা বেঁচে যাবো, কিন্তু এটা কিন্তু আসলে এটা কিন্তু সবাইকে কিন্তু হাসিনা মতো সেভিংস পাবে না, এটা মাথায় রাখতে হবে। এবার শুধু তাই না, এই সরকারের কিন্তু উপদেষ্টারা কিন্তু এই সরকার সেটআপটা কিন্তু সবাই সেভিংস পাবে না, যার কারণে এই সরকারে যারা কিন্তু ইলেকশন বিরোধী ছিল তারা কিন্তু এখন ইলেকশনমুখী চলে আসছে। আসবো আমি একটু এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে জানতে চাইবো যে রাকিব যেটা বলছিলেন যে, এবং অনেক রাজনীতিবিদ বলছেন যে যদি এই অবস্থা চলে তাহলে শেষ পর্যন্ত এর সুফলটা পাবে যারা চলে গেছে বা যে আগের সরকার, তারা এই সুবিধাটা পাবে। রাজনৈতিক দলগুলো আপনারা কি এটা বুঝছেন না বা বুঝার পরও কেন ঐক্যমতে পৌঁছানো যাচ্ছে না? এবং রাগিবের কথার সাথে আমি আরেকটু জিনিস যোগ করি, আপনি দেখবেন যদি কোনো কারণে জুলাই এই আমাদের যে অর্জনটা যদি ব্যর্থ হয়, সবচেয়ে বেশি সাফার করবে বর্তমানে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলি। কারণ ফেসিস্টটা যখন ফিরে আসবে, তখন তারা প্রতিশোধের মাত্রাটা কত তীব্র এবং জঘন্য হবে এটা তো চিন্তা করা যায় সহজ। কারণ আপনি আওয়ামী লীগের মতো একটা দলকে আপনি বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন, তারা ফিরে আসলে যাদের কারণে তারা এই সাফার করেছে তারা কি ছেড়ে দেবে? সুতরাং রাজনৈতিক দলগুলির মধ্যে এটা রিয়ালাইজড হওয়া উচিত যে ন্যূনতম একটা সমঝোতার মাধ্যমে আমাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে হবে। আর যে কোনো পরিবর্তন আপনি রাতারাতি কি সম্ভব? 1 বছর পর্যন্ত একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট ক্ষমতায় আছে, এখনো পর্যন্ত তারা আইন শৃঙ্খলা রক্ষা ঠিক করতে পারেনি। এখনো পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত যে একটা পরিবর্তন বাংলাদেশে চাই সেটা আমরা করতে পারিনি। এই জুলাই অভ্যুত্থানটা মূলত হয়েছিল কিন্তু একটা কর্মসংস্থানের বিষয়। কোঠা আপনি এই 1 বছরে কি কোনো কর্মসংস্থানের ন্যূনতম কোনো নিশ্চয়তা দিতে পেরেছেন? পারেন নাই। সুতরাং এই সংকটগুলিকে আমাদের সামনে কিন্তু একেবারে জ্বলন্ত। তো এই সংকট যেমনি আমাদের সমাধান করতে হবে, আর পাশাপাশি বাংলাদেশটাকেও একটা গণতন্ত্রের রূপান্তর আপনাকে নিয়ে যেতে হবে। কিন্তু রাজনৈতিক দলগুলি যদি সেখানে ব্যর্থ হয়, সবচেয়ে ক্ষতি তাদের হবে। আরেকটা জিনিস আপনি দেখেন, আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমার মনে হয় রাজনৈতিক দলগুলির আরেকটা যে জিনিসটা বলা উচিত যে আপনি রাতারাতি তো আপনি সবকিছু অর্জন করতে পারবেন না। এই আমরা যে ঐক্যমত কমিশনে যে অর্জনটা আমাদের হয়েছে, ঐক্যমত কমিশনে আমাদের যে অর্জনটা হয়েছে, আপনি দেখেন, আমার মনে হয় এর চেয়ে আর কি অর্জন আমরা প্রত্যাশা করি? কি অর্জন আমরা প্রত্যাশা করি?
এই জামাত ইসলামের আজকে আপনি একটু বলে, আমি বললে হয়তো কথার অতীতকে যদি টানি আমরা, এই দেখেন যে আমরা যখন 47 এই মানে বিভক্ত হয় তখন কিন্তু জামাত বিরোধিতা করেছিল, ববি ভাই ভালো করে জানবে। 71-এর স্বাধীনতার সময় আমরা বিরোধিতা করেছি। এখন আমরা একটা গণতন্ত্রের উত্তরণের দিকে এগিয়ে যাবো, সেখানে তাদের প্রতিবন্ধকতা। ঐতিহাসিকভাবে সে সবসময় ভুল করে। হ্যাঁ, ভুল করে। সুতরাং তারা চাইটা কি, এটা কিন্তু একটা মানুষের মাঝে একটা বিরাট প্রশ্ন। আচ্ছা, তারা চাইটাকে আমি একটু ববি হাজা আপনাকে প্রশ্নটা করবো যে মানে সবাই বলছে রাজনৈতিক দলগুলো যদি ব্যর্থ হয় তাহলে এর পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে। রাজনৈতিক দলগুলো তাহলে বুঝতে পারছে না কেন, আসলে কোন জায়গায় গিয়ে বাধা হচ্ছে, মানে আপনারা বুঝছেন না কেন? দেখেন আমাদের চিন্তা চেতনায় অনেক ধরনের কগনিটিভ ফ্যালাসিস থাকে। যেমন মনে করেন, আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দেই, একটা উদাহরণ দেই, যখন একটা মার্কেটে বাবল তৈরি হয়, যেমন আমাদের স্টক মার্কেটে সালমান রহমান এবং তার বাহিনীরা 2বার ক্র্যাশ ঘটিয়েছে, 2বারই বাবল তৈরি হয়েছে, স্টকের শেয়ারসের দাম বাড়ছে এবং আকস্মিকভাবে বাড়ছে বা আনরিজনেবলভাবে ইররেশনালভাবে বাড়ছে এবং ক্রেতারা জানে বাড়ছে, কিন্তু ক্রেতারা তবুও কিনছে। ক্রেতারা জানে ইররেশনালভাবে বাড়ছে, যে কোনো সময় বার্স্ট করবে, কিন্তু ক্রেতারা তবুও কিনছে। কেন কিনছে? কারণ ক্রেতারা মনে করছে যে বার্স্ট করার আগে সে লিকুইডেট করে বেরিয়ে যাবে, সে তার লাভ নিয়ে বেরিয়ে যেতে সক্ষম হবে। এরকম কিছু ফ্যালাসিসে রাজনৈতিক দলগুলো অনেক সময় সাফার করে। এখন জামাত এরকম একটা, হয়তো বাংলাদেশ জামাত ইসলাম হয়তো এই ধরনের একটা ফ্যালাসিতে, কারণ তারা চাচ্ছে, আমি আমার জায়গা থেকে আমি বলছি, আমার এত বছর ধরে রাজনৈতিক ময়দানে কাজ করি, এমনি পেশাগতভাবেও আমি একজন রাষ্ট্রবিজ্ঞানী, সো সেই দুটো মিলিয়ে আমি বলছি যে আমি বিশ্বাস করি জামাত নির্বাচনে যেতে চায়, কিন্তু নির্বাচনে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে কতখানি লাভ নিতে পারবে সেটা তাদের প্রচেষ্টা। কিন্তু এই যে ওই যে ইনভেস্টরের যেমন মানে বাবল ফুটার আগ পর্যন্ত কতখানি লাভ নিতে পারবে সেটা তার প্রচেষ্টা, কিন্তু বেশিরভাগ সময় কি হয়, সে আসলে টাইমটা সেট করতে পারে না, সে বোঝে না আসলে বাবলটা কখন বার্স্ট করবে এবং শেষ পর্যন্ত তার দেউলিয়া হয়ে যায়। তো জামাতে যে মোশাররফ ভাই এই কথাটা বলছিলেন, রাকিব বোধহয় মেনশন করেছেন যে ইতিহাসের ভুল দিকটাতে ইউজুয়ালি জামাত থেকেছে, 47-এও তাই, 71-এও তাই। সো এই যে 86-র কথা বললে হ্যাঁ এরকম বলা যেতে পারে। সো এই জায়গাগুলোতে যদি আপনি আলোচনায় আসেন তাহলে তারা এই ভুলগুলো করেছে। আমি মনে করি তারা এই ভুলটা আবার করবে না, বাট তারা ওই জায়গায় যাচ্ছে বা তারা এমন একটা সিচুয়েশন তৈরি করতে সহযোগিতা করছে যেই জায়গায় পাবলিক কনফিডেন্স, এবং রাজনীতি ইজ অল অ্যাবাউট পারসেপশন, পাবলিক কনফিডেন্স। পাবলিকের কনফিডেন্স থাকলে, আজকে মনে করেন কথার কথা রাকিব একজন তরুণ, উনি তরুণদের সাথে কাজ করেন, রাজনীতিতেও সম্পৃক্ত আছেন যতদূর আমি জানি। তো ওনার এই সম্পৃক্ততার মাধ্যমে উনি যে জায়গায় এসছেন, আজকে প্রধানমন্ত্রী হওয়ার মতো জায়গায় উনি আসেন নাই, মানে উনি প্রধানমন্ত্রীর জন্য চ্যালেঞ্জ করতে পারেন না। কিন্তু আপনারা যদি আজকে সকল মিডিয়া হাউস বলা শুরু করেন এক নাগারে, প্রত্যেকটা নিউজে আমাদের আগামী প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট ডক্টর রাকিব, আমাদের আগামী প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট ডক্টর রাকিব, প্রথম দিন লোকজন হাসবে, দ্বিতীয় দিন হাসবে, তৃতীয় দিন চিন্তা করবে আচ্ছা সবাই বলছে তাহলে নিশ্চয়ই কিছু না কিছু আছে, চতুর্থ পঞ্চম দিনের ভিতরে উনিই প্রধানমন্ত্রী। জেলেনস্কি এমনি এমনি প্রধানমন্ত্রী হয়নি, কিন্তু কিছু দূর এইভাবেই প্রধানমন্ত্রী হয়েছে। হিটলারও তো এভাবে বলল, ভাষণ দিত আগে, হিটলার আরো কিছু অ্যাডিশনাল জিনিসপত্র ছিল, বাট ফেয়ার এনাফ। হ্যাঁ, সো এই জায়গাগুলোতে পারসেপশন ইজ এভরিথিং রাজনীতিতে। তো পারসেপশনে এখন আমরা যেটা দেখছি, যে আজকে প্রথমে যে আলোচনাটা আপনি শুরু করেছিলেন, যে মাননীয় প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন, ওই যে উনি শঙ্কা প্রকাশ করেছেন, এগুলোতে কিন্তু কনফিডেন্সকে পিছিয়ে দেয়, জনগণের কনফিডেন্সকে হার্ট করে। এবং এই যে জামাত বা ইসলামী আন্দোলন, এনসিপি, এরা তরুণ, এদের কথা বাদই দিলাম, বাট এরা যে কাজগুলো করছে বা যে কথাগুলো বলছে, এগুলো এই কনফিডেন্সকে হার্ট করছে, আহত করছে। এখান থেকে আমরা অনেক খারাপ কিছু জায়গায় চলে যেতে পারি। আমি একটু রাকিব আল হাসান আপনাকে শুরু করি। এত গুজব, এত কিছু, এত আলোচনা, এত সংখ্যা, শেষ পর্যন্ত ফেব্রুয়ারি থেকে নির্বাচন হচ্ছে, আপনার কি মনে হয়? জি, আপনাকে আবার ধন্যবাদ শেষ মুহূর্তে সময় দেওয়ার জন্য। আসলে দেখুন, গুজবটা কখন ছড়ায়, কনস্পিরেসি কখন ছড়ায়, যখন হচ্ছে আপনার ইন্টারনাল কোঅর্ডিনেশনটা হয় না ঠিকভাবে। এই সরকার তো আসলে কোনো ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেশন হচ্ছে না। এখন অনেক গুজব, কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করতে চাই ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, ইলেকশন ফেব্রুয়ারিতে হওয়া উচিত। আমাদের ক্যালকুলেশন ইলেকশন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত, কিন্তু তারপর আমরা ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন চাই। ইলেকশন হলে যে বাংলাদেশে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমি এটা একেবারে বিশ্বাস করি না। কারণ ডেমোক্রেসি একটা লং প্রসেস, শত শত বছরের ইতিহাস, শত শত বছরের হিস্ট্রি। আমরা লিবারেল ডেমোক্রেটিক প্র্যাকটিস করতে চাই, তো আমাদের প্রজন্ম হয়তো 2 প্রজন্ম এটা দেখে যেতে পারবে না, কিন্তু আমরা চাই যে বাংলাদেশ একটা সঠিক ইলেকট্রিক্যাল একটা ডেমোক্রেটিক রোডম্যাপে উঠুক, রোডম্যাপের পথে হাঁটুক, এবং আমাদের বাংলাদেশে যে হাসিনা ফেসিবা যেহেতু আমাদেরকে পিছিয়ে দিয়েছে, মাইনাসের করে নিয়ে গেছে, আমরা এটাকে ব্যালেন্স করে আমরা আগামী বাংলাদেশ একটি সুস্থ লিবারেল ডেমোক্রেটিক হতে ফিরে যেতে চাই, এবং বাংলাদেশকে আমরা সে দ্বারা একই সাথে সেটাকে সাস্টেনেবল উন্নয়নের সাথে নিয়ে যেতে চাই। আপনি নির্বাচন চান, আমি ববি হাজার আপনাকে জিজ্ঞেস করবো যে নানা ধরনের সংখ্যা, যে ধরুন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের আলোচনা, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। দেখেন এগেন কি এক্স্যাক্টলি হবে কি না হবে, এটা একমাত্র
পরম করুণাময় আল্লাহ তাআলা জানেন, আমরা এটা ফিউচার প্রেডিক্ট করতে পারি না। তবে আমরা এতটুকু বলতে পারি যে আজকে যে অবস্থানে আমরা আছি, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা আছেন, রাজনৈতিক দল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারি নেতৃত্ব যারা দিচ্ছেন তারা বলেন, আমাদের বিদেশি বন্ধুরা বেশিরভাগ অ্যাটলিস্ট যারা বলেন, আমাদের অর্থনীতি যাদের হাতে, আমাদের ব্যবসায়ী সমাজ তারা বলেন, সবাই বড় দাগে যত শীঘ্রই সম্ভব নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন, মিনিমাম সুষ্ঠু নির্বাচন এরা সবাই দেখতে চায়। এবং ডক্টর রাকিব একটা কথা বললেন যে ফেব্রুয়ারি বদলে যদি ডিসেম্বরে হয় তাহলে আরও ভালো হয়। যতগুলো স্টেক হোল্ডারের কথা আমি আপনাকে বললাম, এই বেশিরভাগ স্টেক হোল্ডারই কিন্তু যত শীঘ্রই সম্ভব, এখন ফেব্রুয়ারিটাও যদি নির্ণয় হয়ে গেছে তাহলে ফেব্রুয়ারিটাই সবচেয়ে শীঘ্রই, বা যত শীঘ্রই সম্ভব সবাই চায়। তাহলে সব গুরুত্বপূর্ণ অ্যাক্টররা যদি চায় তাহলে বাধা দেওয়ার জন্য রয়ে গেল কে? প্রবলেম শুধু একটাই হতে পারে, পাবলিক কনফিডেন্স। পাবলিক কনফিডেন্স যদি হারাই তাহলে মুশকিল হতে পারে, বাট তাছাড়া ইনশাআল্লাহ। মোশাররফ ভাই, আপনি কি মনে হয় হবে? আমি মনে করি দেশের স্বার্থে আপনি নির্বাচন হওয়া উচিত। কারণ আপনি দেখেন বাংলাদেশটা কিন্তু এখন স্থবির হয়ে আছে। এই স্থবিরতা কাটিয়ে ওঠার একটা মাত্র পথ আছে, নির্বাচনের মাধ্যমে এটা জনগণের ক্ষমতায়ন করা, অর্থাৎ জনগণের পছন্দের সরকার প্রতিষ্ঠা করা। আপনি দেখবেন বাংলাদেশটা অনেকটা কিন্তু বিনিয়োগের উপর ডিপেন্ড করে, স্থিতিশীলতা। ইতিমধ্যে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার অথবা যারা আমাদের সাথে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে স্পষ্ট বলে দিয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া আমরা কোনো বিনিয়োগ করব না। তো বাংলাদেশের মতো জায়গায় যদি বিনিয়োগ না হয়, আমাদের যে শিল্প কারখানা সেগুলি যদি উৎপাদন না বাড়ে, সেখানে পুঁজি যদি না আসে, তাহলে এই বাংলাদেশটাকে আপনি একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারবেন? কোনোভাবেই পারবেন না। যার জন্য জাতির বৃহত্তর স্বার্থে একটা নির্বাচন আমাদের জন্য খুবই প্রয়োজন, যেইটা আশা করি আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ হবে। আমরা সবাই সেই আশা নিয়েই আসলে আজকের অনুষ্ঠান শেষ করবো। আপনার সবাইকে ধন্যবাদ আমাদের যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএনের সঙ্গে।